সারা দেশে প্রতিদিন গড়ে ৮ শিশু ও ৩ জন নারী সহিংসতার শিকার হয়। দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সমাজ ও পরিবারের সচেতনতা জরুরি, বলছেন মানবাধিকার কর্মীরা। ঢাকা ওয়াসা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতা, জলজট ও অপরিচ্ছন্নতায় চরম ভোগান্তি, পরস্পরকে দুষছে প্রতিষ্ঠান দুটি। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মারাত্মক দূষণের মুখে প্রকল্প এলাকা, ব্যবসায়ীদের ক্ষোভ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জয়ন্তী। কবিগুরু স্মরণে দেশ জুড়ে নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। বিগত 5 বছরে প্রতিদিন গড়ে 8 শিশু এবং 3 জন নারী সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে পারিবারিক কলহ, ধর্ষণ, এসিড নিক্ষেপ তো আছেই, সেই সঙ্গে ঘটছে হত্যা ও অপহরণের মতো ঘটনাও। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিসংখ্যানে পাওয়া গেছে এ তথ্য। মানবাধিকার কর্মীরা বলছেন, সহিংসতা বন্ধে বিচারের দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। এটা সর্ষা ক্ষেত ছিল, যে বিলে সর্ষা খেতে যায় নিজে তুষার ছবি। কেরানীগঞ্জের 5ম শ্রেণীর শিশু আব্দুল্লাহর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। নিজের দাদার আপন ছোট ভাই অর্থের লোভে অপহরণ করে মুক্তিপণ নিয়েও খুন করে আব্দুল্লাহকে। বড় ছেলের শোক ওলটপালট করে দিয়েছে মা রিনা বেগমের জীবন। সে ঘটনায় দায়ের করা মামলায় বেশিরভাগ আসামি এখন জামিনে মুক্ত। 1 বছর 4 মাস চলতেছে, কিন্তু আমার চোখের পানি নিবারণ হয় না। আমি সারাক্ষণই কাঁদি আব্দুল্লাহর জন্য, যে ওই আমার বড় ছেলে সারাক্ষণই মনে পড়ে। আব্দুল্লাহর কবরের পাশে মাঝে মধ্যেই দাঁড়িয়ে থাকেন বাবা আর ছোট ভাই। শুধু আব্দুল্লাহ কেন, নারায়ণগঞ্জের ত্বকির কথাই ধরা যাক। ত্বকি হত্যার বিচার আলোর মুখ দেখছে না বহু বছরেও। শিশু অধিকার ফোরামের তথ্য মতে গত 5 বছরে সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 15,000। এর মধ্যে শুধু অপহরণই হয়েছে 744 জন শিশু। একইভাবে সহিংসতার শিকার হচ্ছে নারীরাও। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হিসেবে 2012 থেকে গত মাস পর্যন্ত নারীর উপর সহিংসতার ঘটনা ঘটেছে প্রায় 6,000। এ সময়ে অপহরণের শিকার 218 জন নারী। তবে এসব পরিসংখ্যান শুধুমাত্র পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি হয়, সংবাদপত্রে না আসা ঘটনাগুলো গণনার বাইরেই রয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, শিশু ও নারীর উপর সহিংসতা রোধে যত উচ্চবাচ্যেই শোনা যাক না কেন, এসব ঘটনা থামছে না কোনোভাবেই। সামাজিক অবক্ষয়টা আসলে আগের চাইতে অনেক বেড়েছে। মানুষ আসলে একটা অস্থির সময়ের মধ্যে আছে। এই অস্থির সময়ের এক ধরনের প্রতিক্রিয়ায় কিন্তু এই ধরনের ঘটনা। সাধারণত বয়স্কদের দ্বন্দ্বের বলি হচ্ছে শিশুরা। অপহরণ, ধর্ষণ, খুনসহ নানাবিধ সহিংসতা বন্ধে বিচারের দীর্ঘসূত্রিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবকেও দায়ী করেছেন তারা। যে কোনো ধরনের অপরাধ করলে সেটা শিশুদের ক্ষেত্রে হোক আর বয়স্কদের ক্ষেত্রে হোক, তার শাস্তির ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটির দায়িত্ব একমাত্র রাষ্ট্রযন্ত্রের। সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি অপহরণের পর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অল্প সময়ের মধ্যে সুমাইয়াকে উদ্ধার করেছে, সব ঘটনায় তেমন তৎপর হওয়া গেলে এসব অপরাধ অনেকাংশেই কমে যাবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াসা ও নগর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় না থাকায় সামান্য বৃষ্টিতেই জলজট ও অপরিচ্ছন্নতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। জনবল কম থাকায় নগর কর্তৃপক্ষের সঙ্গে সমান তালে কাজ করতে পারে না ওয়াসা, দাবি সিটি কর্পোরেশনের। তবে ওয়াসা বলছে, সমন্বয়ের মাধ্যমেই এবারের বর্ষায় জলজট নিরসনে কাজ করবেন তারা। সিটি কর্পোরেশন নিয়ে মিজানুর রহমান খবিরের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় শেষ পর্ব। বাংলা মোটর থেকে শাহবাগ হয়ে পুরনো ঢাকার দিকে চলে যাওয়া এই রাস্তার পাশের ড্রেনটি প্রয়োজনের তুলনায় বেশ সরু। কোনো কোনো জায়গায় এর অস্তিত্বই চোখে পড়ে না। বৃষ্টি হলেই তাই এখানে তৈরি হয় জলাবদ্ধতা। আসছে বর্ষার প্রস্তুতি হিসেবে নগর কর্তৃপক্ষ সংস্কার কাজ করছে।
ঢাকা দক্ষিণের পাড়া মহল্লাতে অপরিকল্পিত নির্মাণের কারণে অনেক জায়গায় ড্রেনগুলো অস্তিত্ব হারিয়েছে। নতুন করে নির্মাণ ও সংস্কারের বাইরে মূলত পানি প্রবাহ বজায় রাখার জন্য বর্জ্য পরিষ্কার করার দিকে নজর রাখে কর্তৃপক্ষ। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের অভিযোগ, ওয়াসা যথাসময়ে বর্জ্য না সরানোয় সমস্যা থেকে যায় অনেক জায়গায়। উচিত দালান পর্যন্ত রাস্তার মধ্যে পানিটা হয়, আবার পেছনের রাস্তা যেটা আছে ওই রাস্তাটা তো অনেক পানি হয়। নাজিমুদ্দিনের তো দেখতেছি ছোটবেলা থেকে ডুবে থাকে, মেয়র আসে মেয়র যায়, সমস্যা থেকে যায়। যখন বৃষ্টি হয় আবার ওই ময়লাগুলো ড্রেনে চলে মানে ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। ময়লাটা কিন্তু আমার ইঞ্জিনিয়ার উঠাইতে পারবে না, ময়লাটার জন্য আমার যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে আমাদের রাখতে হবে। আমরা চাবো স্থায়ীভাবে প্রত্যেকটি ওয়ার্ডে যাতে ওয়াসার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হোক। বর্ষার যতই ঘনিয়ে আসে সক্রিয়ভাবে আমরা পদক্ষেপ নিয়ে আমরা এই কাজটি করব, জানি কোনো রকমের জলবদ্ধতা বা জনগণের কোনো অসুবিধা না হয়। নগর কর্তৃপক্ষের দাবি ১১৭ কিলোমিটার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাঠ পর্যায়ে জরুরি সেবা দিতে কর্মীর সংখ্যা বাড়ানো এবং ওয়াসার সাথে তথ্য বিনিময় করতে ওয়াকি টকি দেওয়া হয়েছে। ওয়াসাকেও রিকোয়েস্ট করছি তারা যেন এই ইমার্জেন্সি রেসপন্স টিমের মাধ্যমে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে। ওদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, অত ওদের ফিল্ড পর্যায়ে ওইরকম লোক নেই। সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি যে আমাদের ৩৬০ কিলোমিটার পাইপলাইন আমরা পরিষ্কার করেছি বা করব, আর ওনারাও যেন ২০০০ কিলোমিটার পাইপলাইনটাকে পরিষ্কার করেন। খালের জিনিসগুলো হচ্ছে সব সলিড ওয়েস্ট, তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিন্তু সিটি কর্পোরেশনে, ঢাকা ওয়াসার না। ড্রেন সচল রাখতে বাসাবাড়ি ও নির্মাণ সামগ্রীর বর্জ্য যেখানে সেখানে না ফেলার অনুরোধ সংশ্লিষ্ট সংস্থাগুলোর। ওয়াসা জানায়, পাড়া মহল্লার পানি দ্রুত সরে না গেলে শক্তিশালী পাম্প বসিয়েও অতিরিক্ত পানি নিষ্কাশন সম্ভব হয় না। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ শুধু বালু দিয়ে পুনর্নির্মাণের অভিযোগ, অস্বীকার পানি উন্নয়ন বোর্ডের শঙ্কিত এলাকাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে অনন্ত জীবনের উৎস, হৃদয়নিষ্ঠ প্রেমিক, প্রবলভাবে ভালোবেসেছিলেন চন্দ্রভরা আকাশ আর বিশ্বভরা প্রাণের পৃথিবীকে। তাই তো প্রাণের আবেগেই গানে গানে প্রকৃতির নিবিড় সৌন্দর্যের ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। জন্মতিথিতে কবিগুরুর সৃষ্ট প্রকৃতি পর্যায়ের গান দিয়ে তাকে স্মরণের এই আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কুষ্টিয়ার শিলাইদহ পুঁথিবাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়েছে। আমরা সরাসরি অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করছি জুনায়েদ আপনাদের। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সকালের দিকে আলোচনা সভাটি হলেও কিন্তু বিকেল নাগাদ সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে। বিপুল সংখ্যক কিন্তু ভক্ত অনুরাগী ঢল নেমেছে রবীন্দ্র পুঁথিবাড়িতে। আমরা মূলত তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িটি তারা বছরের এই দিনটিতে তারা দেখতে আসেন এবং এখানে কিন্তু অনেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কবি, ভক্ত যারা এসেছেন তাদের মাঝে কিন্তু রবীন্দ্রনাথের অন্যতম একটি জায়গা রয়েছে এবং তারা বলছেন যে এইখানেই মূলত গীতাঞ্জলি সহ রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ বেশ কিছু কবিতা, গান এখান থেকে কিন্তু রচনা করেন তিনি। তো এখানে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হামিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। তো জুনায়েদ, আপনারা দেখছেন যে অনুষ্ঠানটি এখন আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হলো। বিকেল নাগাদ এটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বলে আমাদেরকে এখানকার যারা আয়োজক আছে তারা মূলত আমাদেরকে যেটি বলছেন এবং এই অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে 3 দিনব্যাপী এই উৎসবটি সমাপ্ত হয়। সেই জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে বলে আমাদেরকে বলা হচ্ছে। তো আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে অনেক
অনেকেই উপস্থিত হয়েছেন এবং বিকেল নাগাদ এই সংখ্যাটি আরো বাড়বে বলে আয়োজকরা বলছেন। তবে এই কুঠি বাড়িটি কিন্তু 3 দিনই এরকম ঝকঝকে বা চকচকে হয়ে থাকে। বাকি বছরের সব সময়টাই কিন্তু অবহেলার মধ্যে পড়ে থাকে। তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে যেন দেখা হয়, সেই বিষয়গুলো আসলে এখানকার আয়োজকরা দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে। এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী লোক এখানে এসেছেন স্কুলের শিক্ষার্থীরাও যারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে ঘুরে দেখছেন এবং বাড়িটির ভেতরে যা যা আছে মূলত এই জিনিসগুলো তারা অনুধাবন করছেন এবং চেনার চেষ্টা করছেন। শিলাদহ উত্তর গ্রামের এই বাড়িটি মূলত 33 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। বাড়িটির ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময়কার অনেক স্মৃতি রয়েছে। এই বাড়িটিতেই সে প্রায় 30 বছর ধরে এখানে কাব্যগ্রন্থ রচনা করেছেন বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি। তো আসলে যেহেতু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাড়িটি, তাকে স্মরণ করতে, তাকে ধারণ ও লালন করতেই মূলত আয়োজকরা প্রতি বছরই 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং আমরা সেই আয়োজনটা আজকে শুরু হয়েছে, আমরা সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুনায়েদ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ছোট গল্প, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন আছে। আমরা হয়তো সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব বিকেল। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, কুঠি বাড়িতে রুমের সংখ্যা আছে 18টি, এর মধ্যে দরজা সংখ্যা 17টি, জানালার সংখ্যা আছে 20টি। কুঠি বাড়ির 3 তলার কামরাটি ছিল কবিগুরুর লেখার ঘর। এখানে মূলত পালকি রয়েছে, এখানে বোর্ড রয়েছে, যে বোর্ডগুলোতে বসে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কবিতা বা গান, ছোট গল্প, আবৃত্তি তিনি রচনা করেছেন। তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কবি ছিলেন, সেটি আসলে বলার অবকাশ রাখে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সেটি বলার চেষ্টা করছেন যে আসলে এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে মাহাত্ম্য, সেটি হয়তো তারা পুরোপুরি তুলে ধরতে না পারলেও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জন্য কত বড় কবি ছিলেন সেটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো আসলে আমরা এসে দেখছি প্রচুর পরিমাণ ভক্ত, অনুরাগী এবং লোকারণ্য হয়ে যাচ্ছে সময় যত বাড়াচ্ছে। এর মধ্য দিয়ে আসলে রবীন্দ্রনাথের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা হবে এবং যাতে করে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই বিষয়গুলোই মূলত এখান থেকে বারবার বলা হচ্ছে। তো পাশাপাশি এই কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করারও দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কুঠি বাড়ি। দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্ম জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের 4 সদস্যের প্রতিনিধি দল গণশুনানির আয়োজন করেছে। বেলা 11টায় গণশুনানি শুরু হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা শুনানিতে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনানিতে উপস্থিত রয়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ শোনার পাশাপাশি হাওরের ফসল রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্ব দেন তদন্ত দলের সদস্যরা। হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এই অবস্থায় পানির নিচের ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চলতি বছর 8 উপজেলায় 1,16,510 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে গত মাসে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় অন্তত 60,000 হেক্টর জমির কাঁচা পাকা ধান। দিন দিন বাড়ছে পানি। এই অবস্থায় অধিকাংশ জমির ধান পচন দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন জেলার অন্তত 90,000 কৃষক। অন্যদিকে অপেক্ষাকৃত উঁচু জমির ধান কাটতে শুরু করলেও চিটা বেশি হয় দুশ্চিন্তায় তারা। এখন টানিয়া তুলতাছি,
যা আসিল যে হতো সব উচ্চা গেছি এখন আর কষ্ট টানার মতো আর নাই। আমরা গরিব মানুষের 1-2 কের করছিলাম জমিন দেন ফেন কইরা ইতো পানির তলে গেছে গা। সরকারের সাহায্য আমরা সামনে তো করা না করা মান কইতে করমু ইটাই বাদ পাইতো না একবার করমু ক্ষেত থেকে। সাভারের আশুলিয়া থেকে সারোয়ার তামিম গ্রুপের 2 সদস্য বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ আটক করেছে র্যাব। এ বিষয়ে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরবরাহ করা এবং এর সঙ্গে সম্পৃক্ত আছে বেশ কিছু ব্যবসায়ী যারা আছে, যারা এই কন্ট্রোল আইটেমগুলি এদের কাছে সরবরাহ করে। সেক্ষেত্রে আমরা আরো কিছু তথ্য পেয়েছি যাদের কাছ থেকে তারা বিস্ফোরকগুলি সংগ্রহ করছে। সেক্ষেত্রে ওই তথ্যগুলি যাচাই বাছাই হবে এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার যথাযথ যখন প্রমাণ পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আপনি যেটা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আত্মস্বীকৃত এবং দণ্ডপ্রাপ্ত খুনিরা তাদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন কোন কে এবং তাকে ধরার ব্যাপারে অবশ্যই যে জঙ্গিবাদের সঙ্গে যাদেরই সম্পৃক্ততা থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তাদের ইনিশিয়াল যে স্বীকারোক্তি দিয়েছে সেটা আমরা যাচাই বাছাই করছি এবং কে কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে সে ব্যাপারে ডেফিনেটলি আমরা কাজ করব, কারণ এটা তো একটি গুরুত্বপূর্ণ তথ্য সে আমাদেরকে দিয়েছে। সেক্ষেত্রে এই ব্যাপারে আমরা কাজ করব। অবশ্যই তাকে যার তথ্য আমরা পাবো তাকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এই অস্ত্র এবং গোলাবারুদ যেগুলোতে তারা সরবরাহ করবে তাদের উদ্দেশ্যটা কি করবে? তাদের উদ্দেশ্য জঙ্গি সংগঠনকে যখন অস্ত্র গোলাবারুদ সরবরাহ করা হয়, জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট যে মতাদর্শের যে কাজগুলি করে সেই পারপাস সার্ভ করার জন্যই হয়তো এটা সরবরাহ করবে। ইন ডিটেলস আসলে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভবপর হয়নি, বা তারা বলেছে যে এরকম তার নিকট একজন আত্মীয় তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং বলেছে যে এই অস্ত্র এবং গোলাবারুদ তাদেরকে সরবরাহ করবে এই আশ্বস্ত তাকে করেছে। এই ইনফরমেশনটা আমরা পেয়েছি। ডেফিনেটলি এটাকে আরো কাজ করার আরো অবকাশ আছে, আমরা এটা নিয়ে কাজ করব। আপনি যে চট্টগ্রামে ট্রেনিং এর কথা বলছেন, এটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন? দর্শক, সাভারের আশুলিয়া থেকে সারোয়ার ও তামিম গ্রুপের 2 সদস্যকে আটক করেছে র্যাব। এ বিষয়ে ব্রিফিং করছিলেন কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে। এতক্ষণ আমরা সেখানে ছিলাম। সময় সংবাদে আরো থাকছে। 66% বেশি ভোট পেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। অভিবাসীদের মধ্যে স্বস্তি। গাইবান্ধায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া অংশ পুনর্নির্মাণে সরকারি নিয়ম না মানার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, 30 ভাগ কাদামাটি, 40 ভাগ পলি আর 30 ভাগ বালু ব্যবহারের কথা থাকলেও শুধু বালু দিয়ে নির্মিত হচ্ছে বাঁধ। এতে বর্ষা মৌসুম নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বছর বন্যার পানির প্রবল চাপে ভেঙে যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙে যাওয়া বাঁধটির মাত্র কয়েক গজ দূরে ব্রহ্মপুত্র নদ থেকে তোলা বালু দিয়ে পুনর্নির্মাণ কাজ করায় আবারও বাঁধ ভেঙে সর্বনাশের আশঙ্কা করছেন এলাকাবাসী। আগের বারও এরকম করা হয়েছিল বালু দিয়ে, সেবারও টেকে নেই, এবার তো আরো বালু দিয়ে করতেছে। 35 বিটে পোল মাটি, দোআঁশ মাটি টেকে নাই, আর এই বালু মাটি কতক্ষণ? এখানে ব্লক দিয়া জিনিসটা বাঁধলে মানে মজবুত হতো। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কখনোই বর্ষা মৌসুমের আগে বাঁধের কাজ শুরু করে না, আর শেষ সময়ে কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মনীতি অমান্য করায় সরকারি বরাদ্দের অর্থ শতভাগ ব্যবহার হয় না। সিংড়িয়ায় বাঁধ নির্মাণের বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। শুধু বন্যার টাইমেই কাজ হয়, পানির টাইমে। শুকনো মৌসুমে কাজ হওয়া আমরা দেখি নাই। কার্তিক অগ্রহায়ণ মাস এইদিকে যদি আরম্ভ করতো তাহলে মনে হয় যে এলাকার মানুষ হুতাশের ভিতর পড়তো না। পয়সাগুলো ঢাল বানিয়েছে, পয়সাগুলো সব বেকার চলে নেই। বালু দিয়ে বানি বানিয়েছে, এখন পানি আসছে নিচে। এমন পরিস্থিতিতে আসন্ন বন্যায় বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা জনপ্রতিনিধির। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি। পুরা বাঁধটাই ঝুঁকিপূর্ণ এবং গতবারের চেয়ে এবারকার আরো নাজুক অবস্থা। শুধু ভাঙ্গাটুকুর জায়গায় কাজ হবে, তাছাড়া অন্য কোথাও এই যে কাতলামারি থেকে কঞ্জিপাড়া বিশাল পয়েন্ট, অন্য কোথাও কোনো রিপেয়ারের কাজ হবে না। আমি রেগুলার সাইটে যাচ্ছি এবং সেটা বালু নয়, আমাদের যে স্পেসিফিকেশন আছে, যে ডিজাইন আছে, সেই মোতাবেকই কাজ চলছে এবং এখানে কোনো রকম
কোনো ব্যত্যয় নেই। 2016 সালের 29 জুলাই রাতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বিয়ারি বাঁধের 180 মিটার অংশ ভেঙে যায়। গত 17 এপ্রিল পানি উন্নয়ন বোর্ড বাঁধটি পুনর্নির্মাণের জন্য 1,63,34,000 টাকা বরাদ্দ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিংকে ওয়ার্ক অর্ডার দেয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পাবনায় এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রাত 2টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার গভীর রাতে আজব লাল যাদব নামে এক ভারতীয় নাগরিককে এক নারী ও 5 যুবক পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। তবে যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা কৌশলে পালিয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনায় জড়িত সন্দেহে ঈশ্বরদীর নোয়াখালী গ্রামের নাসিমা আক্তার ও তার বাবা সাইফুল্লাহকে আটক করা হয়েছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিসিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির ও অনিয়মের অভিযোগ উঠেছে। আমদানি করা 18টি কন্টেইনারের যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরে আটকে থাকার পর বুয়েটের নিষেধাজ্ঞা অমান্য করে নেওয়া হয়েছে প্রকল্প এলাকায়। এসব যন্ত্রপাতির যাচাই বাছাই কার্যক্রম বা প্রি শিপমেন্ট ইন্সপেকশন সাভারেই করার জন্য বুয়েটকে চিঠিও দিয়েছে বিসিক। তবে এত সব অনিয়মের ব্যাপারে জুৎসই কোনো ব্যাখ্যা দিতে পারেনি বিসিক। থেমে নেই ধলেশ্বরীর দূষণও। জুবাইর ফয়সালের রিপোর্ট। পাম্পের এখানে যদি ম্যাগনেটটা যেহেতু লেগে গেছে, লাগার অর্থ হলো এটা স্টেনলেস স্টিল না, আমরা এই পাম্প রিজেক্ট করেছি। এরকম 87টি পাম্প, অসংখ্য প্রোপেলার আর পাইপ ছাড়াও 18টি কন্টেইনারে ছোটখাটো অনেক যন্ত্রপাতি এসেছে সাভারের নতুন চামড়া শিল্পনগরীতে। এসব মালামাল বিসিকের কাছে এখন পরিণত হয়েছে গলার কাটায়। 2015 সালের 28 জুলাই বুয়েট থেকে চাঞ্চল্যকর একটি চিঠি গিয়েছিল শিল্পনগরী প্রকল্পের তখনকার পরিচালক সিরাজুল হায়দারের কাছে, যেখানে স্পষ্ট বলা হয়েছিল প্রথম এলসির দ্বিতীয় শিপমেন্টের এসব পণ্যের উৎপাদক দেশের নাম পরিবর্তন করা হয়েছে। এমনকি অনেক যন্ত্রপাতি তৈরির উপাদান সম্পর্কেও কোনো কিছু উল্লেখ করা হয়নি। সম্পন্ন হয়নি শিপমেন্টের আগের যাচাই বাছাইও। আর এই আপত্তির কারণেই দীর্ঘ 1.5 বছর 18টি কন্টেইনার আটকে থাকে চট্টগ্রাম বন্দরে। এ বছরের 24 এপ্রিলের আরেকটি চিঠিতে বুয়েটকে বিসিক বলছে প্রকল্পে আসা এসব পণ্যের পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনের সঙ্গে প্রিশিপমেন্ট ইন্সপেকশনও করতে হবে সাভারেই। হাস্যকর এমন যুক্তি দিয়েই নিম্নমানের পণ্যবাহী এসব কন্টেইনার খোলাও হয়েছে শিল্পনগরীতে। যদিও বিসিক বলছে এসব মালামাল ব্যবহার করা হবে না সিইটিপিতে। তাহলে এখানে আনা হয়েছে কেন? এমন প্রশ্নে সবসময় গণমাধ্যমকে এড়িয়ে চলা বর্তমান প্রকল্প পরিচালকের উত্তরটাও এলো দায়সারা। এসএস পাম্প অলরেডি নিয়ে আসা হয়েছে, এটা সরকারের হবে না, এটা কন্ট্রাক্টরেরই আলটিমেটলি ক্ষতি হবে, ক্ষতিপূরণটা কন্ট্রাক্টরেরই হবে। বিসিকের এমন বক্তব্যে আস্থা রাখতে পারছেন না ট্যানারি মালিকরাও। 12-13 বছর যাবতে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলে আসছে। তড়িঘড়ি করে আপনার সিটিপি যদি সম্পূর্ণ করার চেষ্টা করে, তাহলে আমি মনে করি যে এটা আপনার আমাদের জন্য চরম হুমকি হবে। বর্জ্য শোধনে এখনই অপারগ হয়ে পড়েছে সিইটিপির 2টি চালু মডিউল। অবকাঠামো নির্মাণেও ধরা পড়েছে ব্যাপক ত্রুটি। এমন পরিস্থিতিতে পরিকল্পিত শিল্পনগরী গড়ার উদ্যোগে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। খালি চোখে থামরুলে দেখতে পাচ্ছেন আপনারা, জং ধরে আছে। তারপরে সিঁড়ির যে ঢালাইগুলো দেখলেন ফাটা ফাটা অবস্থা, সেখানে যদি সালফাইড করোনেশন হয়ে যায়, এতে হবে কি এটা 6 মাস টিকবে, সিঁড়িগুলো খসে খসে পড়ে যাবে অটোমেটিক। চামড়াকে প্রোডাক্ট অব দ্য ইয়ার বলছে সরকার। অন্যদিকে বর্জ্য শোধনাগার তৈরিতে চরম উদাসীনতা দেখাচ্ছে বিসিক। এরকম দ্বিমুখী অবস্থানের প্রভাবে এর মধ্যেই মারাত্মক দূষণের কবলে পড়েছে প্রকল্পের চারপাশের জনপদ আর জলাধার। রাষ্ট্রের উন্নয়ন আর অগ্রযাত্রা নিয়ে সরকার আর সরকারি প্রতিষ্ঠান সবসময় একই ভাবনা যে ভাবেন না, তার বড় প্রমাণ সাভারের নতুন চামড়া শিল্পনগরী। একদিকে সিইটিপিতে ঢুকছে নিম্নমানের যন্ত্রপাতি, অন্যদিকে সেই সিইটিপি থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। এরকম অব্যবস্থাপনা আর গাফিলতির শেষ কোথায় তা জানে না কেউ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা। দেশের বাইরের খবর। শেষ পর্যন্ত মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোই ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 66%-এরও বেশি ভোট পেয়ে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন 39 বছর বয়সী এই নেতা। 5 বছর তিনি ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। এদিকে পরাজয় মেনে নিয়ে ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডানপন্থী লে পেন। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ বিশ্ব নেতারা। বিজয় ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন ম্যাক্রো।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে না হতেই প্যারিসের লুভর জাদুঘরের সামনে জড়ো হয় হাজারো মানুষ। বেসরকারি ফলাফলে ম্যাক্রোর বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হলে উল্লাসে ফেটে পড়ে তারা। ম্যাক্রো 66% বেশি ভোট নিয়ে জয়লাভ করেছেন। এর মানে আজও ফ্রান্সের মানুষ উদারনীতির ওপর আস্থা রাখে। এটা গোটা ইউরোপের জয়। ম্যাক্রো নির্বাচনী প্রতিশ্রুতি জুড়ে ছিল শ্রম আইন শিথিল করা, রাষ্ট্রীয় বিভিন্ন খাতে ব্যয় কমানো, পিছিয়ে পড়া রাজ্যগুলোয় শিক্ষা বিস্তার, ইউপন্থী নীতি গ্রহণ এবং দেশব্যাপী নিরাপত্তা জোরদার। পরে বিজয় ভাষণে তিনি সেসব প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন। সেই সঙ্গে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ঐক্য প্রতিষ্ঠার প্রতি জোর দেন 2 বছর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ম্যাক্রো। আজ ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি চাই সেখানে জনতার আস্থা আর বিশ্বাসের কথা উঠে আসবে। সে আস্থা অর্জনে আমি দেশে নিরাপত্তা জোরদারের পাশাপাশি একতা প্রতিষ্ঠা করব। পরাজয় মেনে নিয়ে ম্যাক্রোকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন ল প্যান। পরাজিত হলেও রাজনীতির লড়াই অব্যাহত রাখার কথা জানান তিনি। ফ্রান্সের জনগণ রাজনীতির ধারাবাহিকতা অনুযায়ী তাদের প্রার্থী নির্বাচন করেছেন। তবে এবারের নির্বাচনে পুরনো দলগুলোকে পেছনে ফেলে নতুন দল সামনে এসেছে। এটা স্পষ্ট যে জনগণ পরিবর্তন চায়। ফল ঘোষণার পর ম্যাক্রোকে অভিনন্দন জানান ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ, প্রধানমন্ত্রী বের্নার্ড কাজিয়েনো, সাবেক প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ অনেকে। সরকারিভাবে 10 মে ফল ঘোষণার কথা রয়েছে। 11 ও 18 জুন দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্যারিসের আরেক প্রান্তে বিজয়ী এবং পরাজিত 2 প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ম্যাক্রোকে সাধারণ ব্যাংক কর্মকর্তা এবং ল প্যানকে বর্ণবাদী আখ্যা দিয়ে তাদের রাজনীতির মাঠ থেকে বহিষ্কারের দাবি জানায় বিক্ষোভকারীরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংকের অভিনম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।